হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয়জনেরা, কেমন আছেন আপনারা? চলে এলাম এই বছরের বহুল প্রতীক্ষিত সিনেমা ওয়ার 2 এর এক্সপ্লেনেশন নিয়ে। সিনেমাতে দেখানো হয়েছে দুই বন্ধুকে যারা কেউ কারো থেকে কম নয়। দুজনেরই লক্ষ্য সেরা হওয়া, নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা, আর সেই আকাঙ্ক্ষাই তাদের মধ্যে জন্ম দেয় এক তুমুল যুদ্ধের। এখন প্রশ্ন হলো, কে হবে এই বছরের সেরা? চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের সিনেমার এক্সপ্লেনেশন। ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করে জানান আপনার পছন্দের মুভির নাম। গল্পের শুরু জাপানের কামাকুরা শহরে এক মাস্টারের ৭৫তম জন্মদিন উদযাপনের মধ্য দিয়ে। হঠাৎ মাস্টারের এক শিষ্য জানায় সে আসছে, আপনি পালিয়ে যান। কিন্তু মাস্টার মৃদু হেসে বলে, তাকে আসতে দাও। কিছুক্ষণ পরেই সেখানে আমরা মেজর কবিরকে দেখতে পাই। মাস্টার জিজ্ঞেস করেন, তুমি কি একা? কবির জানায়, হ্যাঁ। মাস্টার তার পোষা নেকড়েকে কবিরকে মারার জন্য পাঠায়, কিন্তু কবির উল্টো সেই নেকড়েকেই পোষ মানিয়ে ফেলে। কবির মাস্টারের কাছে এসে বলে, আজকে তোমার জন্মদিন নয়, আজকে তোমার মৃত্যুদিন। মাস্টার জানায় আজ তার ৭৫তম জন্মদিন হলেও সে ১০০ বছর পর্যন্ত বাঁচতে চায়। কবির পিস্তল বের করলে মাস্টার বলে, এই জায়গাটা আমাদের জন্য পবিত্র, আমরা এখানে গান ইউজ করি না। এই কথা শুনে কবির তার হাতের পিস্তলগুলো ফেলে দেয় আর খালি হাতেই লড়াইয়ে নামে। মাস্টারের সব সামুরাই যোদ্ধারা কবিরের বিরুদ্ধে নাজিল হয় আর কবির তাদেরকে একাই ঘায়েল করতে থাকে। এইখানে আমরা দেখতে পাই কবিরের অসাধারণ সব ফাইটিং স্কিল। কবির একে একে শেষ করতে থাকে মাস্টারের সবগুলো লোককে। কবিরের মারের এই রকম স্টাইল দেখে মাস্টার ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে, কিন্তু কবির তাকে পালাতে দেয় না। মাস্টার যখন হেলিকপ্টার নিয়ে পালাচ্ছিল তখন কবির তার সামনে এসে মাস্টারকে গুলি করে এবং হেলিকপ্টারটি বিধ্বস্ত করে দেয়। এই ফাইট সিকোয়েন্সটা দারুণ ছিল। এর পরের দৃশ্যে আমরা কবিরকে জার্মানির বার্লিনের একটি বারে দেখতে পাই। সেখানে জানা যায় কবির একজন কন্ট্রাক্ট কিলার। সে টাকার বিনিময়ে কাজ করে এবং জাপানের এই মাস্টারকেও সে কন্ট্রাক্ট পেয়েই মেরেছিল। যেই ব্যক্তি কবিরকে এই কাজটি দিয়েছে সে জানায় তাকে আরেকজনের সঙ্গে কাজ করতে হবে। কবির এতে আপত্তি জানালে মহিলাটি বলে, তুমি যার হয়ে কাজ করবে তার হয়েই অলরেডি অনেকগুলো কাজ করেছো, এমনকি জাপানের কন্ট্রাক্টও তারই ছিল। সে চাইছে তুমি শুধু তার হয়েই কাজ করবে। কবির জানতে চায় লোকটা কে। মহিলা জানায় তার নাম কালী। এই নাম শুনে কবির জিজ্ঞেস করে, ইন্ডিয়ান? লোকটি সরাসরি উত্তর না দিয়ে বলে, কালীর সঙ্গে তোমার ইন্টারভিউ এর সময় চলে এসেছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে কবিরকে একটি জায়গায় বন্দি করে গ্যাস ছেড়ে অজ্ঞান করে ফেলা হয়। এইবার দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা এয়ারফোর্স ক্লাব দেখতে পাই, যেখানে উইং কমান্ডার কাব্য লুথরাকে বিমান বাহিনীতে তার অসামান্য কাজের জন্য সম্মাননা দেওয়া হচ্ছে। কাব্য হলো চিফ লুথরার মেয়ের সম্মাননার দিন লুথরা যখন তার সঙ্গে নাচছিল তখন একটি অজানা নাম্বার থেকে টেলিফোন আসে। তিনি বাইরে চলে যান আর তখনই দৃশ্য আবার পরিবর্তিত হয়ে হিমালয়ের এক জায়গায় কবিরকে দেখানো হয়। সেই জায়গাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কবিরের সঙ্গে দেখা করতে আসে কালী। তখন জানা যায় কালী কোনো মানুষের নাম নয়, এটি একটি গ্রুপের নাম। এই গ্রুপে দক্ষিণ এশিয়া মহাদেশের লোক সহ রাশিয়াও জড়িত। কালীর ভারতীয় প্রতিনিধি কবিরকে জানায়, আমরা অনেকদিন ধরেই তোমার উপর নজর রেখেছিলাম। এখন পর্যন্ত যতগুলো অ্যাসাইনমেন্ট শেষ করেছো সবই আমাদের, তাই এবার সময় এসেছে আমাদের দলের একজন হওয়ার। কবির জিজ্ঞেস করে, আপনারা কি কাজ করেন আর আমি কিভাবে আপনাদের সাথে যুক্ত হতে পারি? কালীর প্রতিনিধি জানায়, আমরা বিভিন্ন দেশের অর্থনীতি নিয়ে কাজ করি, তুমি আমাদের দলে যুক্ত হবে পরের অ্যাসাইনমেন্ট সম্পন্ন করার মাধ্যমে। কবির জিজ্ঞেস করে, অ্যাসাইনমেন্টের বিস্তারিতটা কোথায় পাবো? তখন জানানো হয়, তোমার পেছনেই আছে অ্যাসাইনমেন্ট। কবির পেছনে ফিরলে দেখতে পায় এক ব্যক্তিকে বেঁধে রাখা হয়েছে, যার মুখ ঢাকা। কবির কাছে গিয়ে মুখ খুললে দেখতে পায় সেটি আর কেউ নয়, তার বস লুথরা। মুখ খোলার পরপরই লুথরা কবিরকে দেখে থুতু ছিটিয়ে বলে, দেশদ্রোহী। অন্যদিকে কালীর দল থেকে জানানো হয় এবারের অ্যাসাইনমেন্ট হচ্ছে লুথরাকে শেষ করে দেয়া। এইবার দৃশ্য ২ বছর পেছনে চলে যায় অ্যামস্টারডামে, যেখানে লুথরা কবিরকে কিছু খবরের কাগজ দেখিয়ে বলে, এই যে এসব দেশে যে এত অ্যাটাক হয়েছে এসবের পেছনে আছে কালী নামের একটা গোষ্ঠী। এরা বিভিন্ন দেশের অর্থনীতি ধ্বংস করছে এবং নানা অসুবিধা সৃষ্টি করছে। কবির তখন জিজ্ঞেস করে, তাহলে কালীকেই শেষ করে দেই? লুথরা জানায়, কালীকে দেখা যায় না, তাছাড়া তারা একা নয়, দক্ষিণ এশিয়ার অনেকগুলো দেশ এদের সাথে জড়িত, তারা অনেক বেশি শক্তিশালী। এবার তারা ভারতের পিছু লেগেছে। এই কথা শুনে কবির বলে, দেখা যায় না, ঠিক আছে, অন্ধকারের ভেতরে ঢুকেই তাদেরকে মারব। কবিরের এই কথা থেকে বোঝা যায় যে কেন সে কন্ট্রাক্ট কিলিং এর পথে এসেছিল। মূলত সে চাইছিল কালী গ্যাংয়ের ভেতরে ঢুকতে। এই বিষয়টি আরো পরিষ্কার হয় যখন বর্তমান সময়ে লুথরাকে মারতে কবির চায় না, কিন্তু লুথরা বলেন, চারদিক থেকে সবাই ঘিরে রেখেছে, তাই আমাকে মেরে তাদের দলে তোমার এন্ট্রি পাকা করো, তুমিই হবে তাদের ধ্বংসের কারণ।
এরপরেও কবির তার স্যারকে মারতে চায় না, কিন্তু লুথরা তাকে মারার নির্দেশ দেয়, কারণ সবার আগে তাদের কাছে দেশ। তখন নিরুপায় হয়ে কবির তার বসকে হত্যা করে। চারদিকে চিফ লুথরার মৃত্যুর ঘটনা ছড়িয়ে পড়ে। লুথরার লাশের কাছে যখন তার মেয়ে কাব্য উপস্থিত হয়, তখন সে জানতে চায় কে মেরেছে। একজন তাকে একটি ভিডিও ফুটেজ দেখায়, যা কোনো অজানা ব্যক্তি রকে পাঠিয়েছে। কাব্য ভিডিও ফুটেজে দেখে তার বাবাকে মেরেছে মেজর কবির। রাগে তার রক্ত গরম হয়ে যায়। এর পরের দৃশ্যে কবিরকে কালীর সঙ্গে অন্য একটা জায়গায় মিটিং করতে দেখা যায়। এইবার মুখোশ থেকে বেরিয়ে আসে কালীর ভারতীয় প্রতিনিধি, যার নাম গোল্ডেন গ্ল্যাডিয়েটর। গ্ল্যাডিয়েটর তথা কালীর দল কবিরকে অভিনন্দন জানায়, কারণ তার অ্যাসাইনমেন্ট সম্পন্ন হয়েছে। একই সঙ্গে কবিরকে কালীর দলে যুক্ত করা হয় এবং প্রশিক্ষণের জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়। কবির যখন জিজ্ঞেস করে লুথরাকে মারার ভিডিও রকে কেন দিলেন, কালীর ভারতীয় প্রতিনিধি বলে, প্রথম ধাপ লুথরাকে শেষ করা, আর পরবর্তী ধাপ তোমাকে ফাইনালি আমাদের নিজেদের করে নেয়া। এর পরের দৃশ্যে লুথরার শেষকৃত্য অনুষ্ঠান দেখানো হয়। সেখানে নতুন র চিফ হিসাবে বিক্রান্ত কোল এসেছেন, যিনি কাব্যকে সমবেদনা জানান। বিক্রান্ত নতুন চিফ হওয়ায় শেষকৃত্যের অনুষ্ঠানে কাব্যকে বলেন, আমরা কবিরকে ধরবই। কাব্য দলে যুক্ত হতে চাইলে বিক্রান্ত জানান, আমাদের দলে কোনো লেডি থাকবে না। তখন লুথরার এক বন্ধু জানান, কাব্য কোনো কিছুতে কম নয়। তাছাড়া কবিরকে ধরতে এমন একজনকে দরকার যে কবিরের মতোই, যাকে কেউ সেভাবে চেনে না। বিক্রান্ত জিজ্ঞেস করে, কে সে? তখনই দৃশ্যে মেজর বিক্রমকে দেখানো হয়, আর এই চরিত্রে অভিনয় করেছেন জুনিয়র এনটিআর। বিক্রম তখন একটি মিশনে ছিল। সোমালিয়ার জলদস্যুরা কয়েকজন ভারতীয় সেনাকে জিম্মি করে রেখেছে এবং তাদের আস্তানাতে অনেকগুলো মাইন পুঁতে রেখেছে। এই ঝুঁকিপূর্ণ অপারেশন কোনো অস্ত্র ছাড়াই বিক্রম একাই হ্যান্ডেল করতে যায়। সরাসরি ড্রোন ব্যবহার করে সোমালিয়ানদের আস্তানায় গিয়ে সব জলদস্যুদের শেষ করে ফেলে। জিম্মি ভারতীয় সেনাদের সে মুক্ত করে এবং মাইনগুলো ব্লাস্ট করে ফিরে আসে বিক্রম। এই ফাইট সিকোয়েন্সটিও দারুণ ছিল, আর এটাই ছিল ওয়াইআরএফ এর স্পাই ইউনিভার্সে এনটিআর এর এন্ট্রি সিন। র হেডকোয়ার্টারে কবিরকে কিভাবে মারা হবে তা নিয়ে একটি মিটিং বসে। সেই মিটিংয়ে বিক্রম উপস্থিত থাকে। র চিফ বিক্রমকে জানান, কবির একা লুথরাকে মারেনি, তার সঙ্গে একটি দল ছিল। কাব্য জানায় সেই মেরেছে, এমনকি সেই ভিডিও করে আমাকে পাঠিয়েছে। কিন্তু কবির তো সবসময় লুথরাকে বাবার মতো মানত। অন্যদিকে লুথরাও নিজের ছেলের চেয়ে বেশি ভালোবাসতেন কবিরকে। তাহলে এটা কিভাবে হলো? এইসব আলোচনা চলাকালীন বিক্রম শুধু তার ক্ষমতা দেখায়। সেই বলে, এ মিশন আমাকে দিন, আমি একাই শেষ করতে পারবো। কিন্তু কেউ কোনো সূত্র খুঁজে পায় না, কারণ খুনের স্থানটি ছিল একদম ক্লিন। তখন কাব্যর মনে পড়ে যায় কবিরের নয়না নামের একজন প্রেমিকা ছিল এবং নয়নার একটি সন্তান আছে। এর পরের দৃশ্যে স্পেনের একটি শহরে দেখানো হয়, যেখানে নয়নার মেয়ে রুহিকে আমরা দেখতে পাই। রুহির সঙ্গে আবার ইয়ারফোনে কথা বলতে দেখা যায় কবিরকে। রুহিকে কবির নিজের মেয়ের মতো করেই বড় করেছে, আর র টিম রুহিকে অনুসরণ করলে বুঝতে পারে এইখানে কবিরও আছে। তাই বিক্রম কাব্যকে জিজ্ঞেস করে, কবিরকে কাছে পেলে গুলি করবে তো? কাব্য চুপ করে থাকে। এরই মধ্যে কবিরকে একটি মেসেজের মাধ্যমে জানানো হয় যে র টিম তাকে অনুসরণ করছে। এটি জানার সঙ্গে সঙ্গে কবির রুহিকে সেফ জোনের দিকে যেতে বলে। এদিকে কবিরও কয়েকজনকে আহত করে সেফ জোনের দিকে এগোতে থাকে। একসময় রুহিকে সেফ জোনের দিকে একটি মাইক্রো স্টার দিতে বলে কবির। রুহি জিজ্ঞেস করে, কোনটা তোমার গাড়ি? কবির জানায়, একটাও না, কিন্তু তোমাকে এখন একটি চুরি করতে হবে, যেমনটা আমি তোমাকে শিখিয়েছি। এরই মধ্যে কাব্যের মুখোমুখি হয়ে পড়ে কবির। মুখোমুখি হওয়ার পরই কাব্য জিজ্ঞেস করে, তুমি কি আমার বাবাকে মেরেছ? কবির চুপ করে থাকে। এতে কাব্য বুঝতে পারে কবিরই। এরপরে দুজনের মধ্যে মারাত্মক লড়াই শুরু হয়। দেখা যায় কাব্য বেশ ভালোই লড়াই জানে। এরই মধ্যে রুহি গাড়ি খুলতে পারে। তখন কবির রুহিকে একটি নির্দিষ্ট জায়গায় আসতে বলে। এদিকে কাব্যকে ফাঁকি দিয়ে স্প্রিং রশি দিয়ে নিচে নেমে রুহির গাড়িতে করে পালাতে গিয়ে এইবার বিক্রমের মুখোমুখি হয় কবির। বিক্রম গাড়ি নিয়ে সামনে এগোতে থাকলে কবির গাড়ির পেছনে নিয়ে যেতে থাকে। একসময় দুজনের মধ্যে বেশ একটা রেস হয়। সেই রেস করতে গিয়ে ব্রিজের ওপর দুর্ঘটনা ঘটায় বিক্রম। কিন্তু ততক্ষণে স্পেনের পুলিশ কবিরের গাড়ি ঘিরে ফেলে। এমনকি বন্দুক হাতে নিয়ে বিক্রমও বেরিয়ে আসে। কিন্তু কবির কোনো ভয় পায় না, উল্টো মেয়েকে প্রস্তুত থাকতে বলে। এই সময় বিক্রম কবিরের গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়লে কবির ব্রিজ থেকে গাড়ি নিয়ে ঝাঁপ দিয়ে একটি ট্রেনের ওপর পড়ে। কিন্তু এমনভাবে পড়ে যে রুহি প্রায় ট্রেন থেকে ছিটকে পড়ার উপক্রম হয়। কোনোভাবে রুহিকে বাঁচানোর চেষ্টা করে কবির। তা দেখে বিক্রমও রুহিকে বাঁচাতে এগিয়ে আসে। একসময় রুহিকে বাঁচানো হয়। তখন প্রথমবারের মতো মুখোমুখি হয় কবির এবং বিক্রম। কিন্তু তারা একটি টানেলের সামনে চলে আসে। যদি ট্রেন টানেল পর্যন্ত যায় তাহলে পুরো ট্রেনটি বিধ্বস্ত হবে। অন্যদিকে ট্রেনে অনেক যাত্রী, আবার কবির এবং তার মেয়ে শুধু ইঞ্জিনে আছে। তাই ট্রেনের সবাইকে বাঁচানোর জন্য টানেলের আগে ট্রেন থেকে ইঞ্জিন খুলে ফেলে সবাইকে বাঁচায় বিক্রম। অন্যদিকে কবির আর রুহি নদীতে ঝাঁপ দেয়, আর সেই যাত্রায় কবিরকে ধরতে তারা ব্যর্থ হয়। কবির এরপর রুহিকে নিয়ে হিমাচল প্রদেশের মানালিতে আসে।
যারা ওয়ার দেখেছেন তাদের নিশ্চয়ই খালিদের কথা মনে আছে। খালিদের মা এই মানালিতেই থাকেন। তার বাড়িতেই রুহিকে নিয়ে আসে কবির। অনেকদিন পর কবিরকে দেখে খালিদের মা খুব খুশি হন। কবির যখন রুহির নিরাপত্তার দায়িত্ব তার কাছে দেয় তখন খালিদের মা গর্বের সঙ্গে সে দায়িত্ব নেন। এরপর কবির ইয়েমেনের জঙ্গি ঘাঁটিতে যায়। সেখানে সে কালির ভারতীয় প্রতিনিধির সঙ্গে দেখা করে। কালির ভারতীয় প্রতিনিধি আবার একটি মিশন দেয় কবিরকে। কবির বলে রয়ের মধ্যে কোনো বন্ধু থাকলে ভালো হতো। কালির প্রতিনিধি আপাতত কেবিনেটের বন্ধুকে দেখায় এবং একটি ভিডিও দেয়। ভিডিও ওপেন করলে দেখা যায় কালির সঙ্গে লুথরার বন্ধুও যুক্ত ছিল, যিনি আবার নিজে থেকে বিক্রমকে কবিরকে মারার জন্য নিয়োগ করেছেন। তাহলে কি বিক্রম ও কালির লোক? এই কারণে কি সুযোগ পেয়েও কবিরকে সে মারেনি? এর উত্তর আরেকটু পরে জানা যাবে। কালির প্রতিনিধি এবার জানায় ভারতীয় ব্যবসায়ী সার্নি পরিবার চার্টার্ড প্লেনে ভারতে যাবে। এবারের মিশন পুরো সার্নি পরিবারকে শেষ করা। তাদের অনেক বেশি দেশপ্রেম। সেই দিনই বিক্রমের কাছে একটি নকল অ্যাকাউন্ট থেকে মেসেজ আসে, যেখানে তাকে স্পেনে পরের দিন বিকাল 5টায় দেখা করার কথা বলা হয়। বিক্রম নির্দিষ্ট সময়ে সেই জায়গাতে আসে, আর তখন দেখা যায় এই নকল অ্যাকাউন্ট থেকে মেসেজটি আসলে কবিরই পাঠিয়েছিল। তারা যে দুই বন্ধু তাও নয়, তাই তো দুজনেরই টেবিলের নিচে দুজনের দিকে পিস্তল তাক করা থাকে। বিক্রম জিজ্ঞেস করে, কেন এখানে ডেকেছো বলো? কবির কালির মুখোশ উন্মোচন করার জন্য লুথরার সঙ্গে যে 2 বছর কাজ করেছে তা জানায়। এতে বিক্রমের কাছে স্পষ্ট হয় যে কবিরের মতো দেশপ্রেমিক কখনো দেশদ্রোহী হতে পারে না। কবির এরপর জানায়, কালি চাচ্ছে সার্নি পরিবারকে মারতে। তোমাকে এবং আমাকে কালির সৈন্যদেরকে থামাতে হবে। আমি ভেতর থেকে কাজ করব আর তুমি বাইরে থেকে। এতে কিন্তু জীবনও চলে যেতে পারে। বিক্রম জানায়, দেশের জন্য মরতে আমি সব সময় প্রস্তুত। পরের দিন সার্নি পরিবার চার্টার্ড প্লেনে করে যেতে থাকলে সেইখানে একটা জেট প্লেন নিয়ে আসে কবির। চার্টার্ড প্লেনের পাইলটকে প্লেন একটুখানি নিচে নামাতে বলে। সেই সময় প্লেনের ভেতরে থাকা ক্রু সদস্যরা সার্নি পরিবারকে এক ধরনের পানীয় খাইয়ে অজ্ঞান করে ফেলে। এরপর কবিরের প্লেন থেকে একে একে কালির সৈন্যরা নামতে থাকে। যখন তারা চার্টার্ড প্লেনে ঢুকবে তখন আগে থেকেই প্লেনে থাকা বিক্রম সবার সঙ্গে লড়াই করতে থাকে। একসময় লড়াইয়ের জন্য প্লেনের ওপরেই উঠে যায়, আর সেখানে লড়াই করতে করতে বিপদে পড়লে কবির এসে যোগ দেয় তার সাথে। দুজনে মিলে তখন সবাইকে শেষ করে দেয়, এমনকি জেট প্লেনটিকেও। এরপর দুজনেই চার্টার প্লেনে চলে আসে। যেই ক্রু সবাইকে পানীয় খাইয়ে অজ্ঞান করেছিল তাকেও মেরে ফেলে বিক্রম। এ পর্যায়ে বিক্রমের আসল মুখোশ উন্মোচিত হয়। সে সার্নি পরিবারকে ঘুমন্ত অবস্থায় মেরে ফেলতে থাকে। তা দেখে কবিরের আর বুঝতে বাকি থাকে না যে বিক্রম কালির দলেরই একজন। বিক্রম তখন কবিরকে বলে, তুমি সব সময় বন্ধু চিনতে ভুল করো। কিন্তু বিক্রম এবার কবিরকে মারে না। সে জানায় পরের বার দেখা হবে। এই বলে একটি প্যারাশুট নিয়ে সে কবিরকে প্লেন থেকে নিচে ফেলে দেয়। কবির নিচে পড়া অবস্থায় শুধু বিক্রমকেই দেখতে থাকে। কবির বিক্রমকে দেখতেই থাকে, কারণ বিক্রম কবিরের ছোটবেলার বন্ধু রঘু। এই পর্যায়ে রঘু আর কবিরের একটা ছোটবেলার দৃশ্য দেখানো হয়। দুজনেই ছিল অনাথ। একদিন কয়েকজন কবিরকে মারতে থাকলে রঘু এসে তাকে বাঁচায়। এরপর দুজন একসাথে ক্রাইম পার্টনার হয়ে ওঠে। বিভিন্ন কর্মকাণ্ড করতে গিয়ে দুজন পুলিশের হাতে ধরা পড়ে। ধরা পড়লে দুজনকে কিশোর সংশোধনাগারে নিয়ে যাওয়া হয়, কারণ তখন তাদের বয়স কম ছিল। তো সেখানেই একদিন কর্নেল লুথরা আসেন। তিনি এসে বলেন, তোমাদের মাঝে সুযোগ আছে, তোমরা এখানে না থেকে দেশের সেবা করতে পারো। এইটা শুনে রঘু খুশি হয়, কারণ সে সবসময় 1 নম্বর হতে চেয়েছিল। এখন সে চায় দেশের সেরা সৈনিক হতে। এই জন্য সব ট্রেনিং এ কঠোর পরিশ্রম করে রঘু 1 নাম্বার হয়। কিন্তু ফলাফলের দিন কবিরকে সেরা সৈনিক হিসেবে বেছে নেওয়া হলেও রঘুকে নেওয়া হয় না। রঘু কারণ জানতে চাইলে লুথরা জানান, তুমি সব জায়গায় নিজের কৃতিত্বের জন্য প্রথম হয়েছ, কিন্তু তোমার মধ্যে দেশপ্রেম নেই, যেটা আছে কবিরের মধ্যে। তাই তোমার আরো সময় দরকার। কিন্তু রঘু এটা মানতে চায় না। সে জানায় সে 1 নম্বর হয়েই দেখাবে। পরের দিন রঘু কবিরকে বলে, চল আমরা এখান থেকে পালিয়ে গিয়ে 1 নাম্বার হব। কবির তখন বলে, আমি তোর পার্টনার, গোলাম নই যে তোর কথা শুনতে হবে। এই কথাতে আরো বেশি কষ্ট পায় রঘু। তাই সে বলে, আমি তোকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছি, আর তুই কিনা আমার সঙ্গেই বেইমানি করলি। আমি তোকে সবার থেকে সেরা হয়েই দেখাবো। এই বলে কারাগার থেকে পালিয়ে যায় সে। পালানোর সময় অনেক আঘাত পায়, কিন্তু তাতেও রঘু দমে যায় না। ছোটবেলার এসব স্মৃতি কবিরের মনে পড়ার সঙ্গে সঙ্গে ফ্ল্যাশব্যাক শেষ হয়। সার্নি পরিবারের প্রধান, যিনি আবার মন্ত্রী তথা লুথরার বন্ধু, শুধু তিনিই এখন বেঁচে আছেন। তিনি টিভি নিউজে বলেন তিনি কাউকে ছাড়বেন না। এরই মধ্যে কালির ভারতীয় প্রতিনিধি, যার আসল নাম গোলাটি, সে বিক্রমকে ফোন করে বলে, প্লেনে কবিরকে মারলে না কেন? বিক্রম জানায় সে পালিয়ে গিয়েছে। গোলাটি তখন বলে, পরের বার কবিরকে যেখানে পাবে সেখানেই তাকে শেষ করবে। বিক্রম জানায়, কবিরকে এখন শুধু আপনার কাছেই পাওয়া যাবে, তাই যেখানে যাবেন সেখানকার ঠিকানা দিয়েন। গোলাটি শুধু হাসিতেই উড়িয়ে দেয়, কারণ সে তো সেফ হাউসে থাকবে, সেখানে কেউ তার নাগাল পাবে না।
কিন্তু দেখা যায় যে গোলাটির জাহাজে ঠিকই চলে আসে কবির। তারপর এক এক করে সবাইকে মেরে গোলাটির কাছে যায়। গোলাটি তখন কালীর অন্যান্য সদস্যদের সঙ্গে মিটিং করছিল। মিটিংয়ে তারা বলে তাদের পরের লক্ষ্য হলো ভারতের প্রধানমন্ত্রী, তাকে শেষ করে দিতে হবে। কিন্তু পরক্ষণে কবিরের উপস্থিতি বুঝতে পেরে তারা মিটিং বন্ধ করে দেয়। এরপর কবির যখন গোলাটিকে মারতে যাবে তখন হেলিকপ্টার থেকে কবিরকে লক্ষ্য করে গুলি চালায় বিক্রম। কিন্তু এইবার কবির বিক্রমকে রঘু বলেই ডাকে, আর তাই আমরাও তাকে রঘু বলেই ডাকতে পারি। দুজনের পুরাতন বন্ধুত্বের কথা সেখানে উঠে আসে। আর এক পর্যায়ে রঘু গোলাটিকে জিজ্ঞেস করে, আমি কালীর জন্য এত কিছু করার পরেও এই জায়গার ঠিকানা পেলাম না, কিন্তু কবির কিভাবে পেল? গোলাটি বলে, কারণ হয়তো কবির তোমার থেকে বেটার। এই কথাটা শুনেই তীব্র রাগে রঘু নিজেই গোলাটিকে মেরে ফেলে। মারার কারণ অবশ্য কবির বুঝতে পারে। এই যে গোলাটিকে রঘু মেরেছে, সে এখন এর দোষ কবিরের ওপর চাপিয়ে দেবে, আর সে গোলাটির জায়গা দখল করবে। কিন্তু কবির এবার একটা ফাঁদ পাতে। সে বলে, প্রধানমন্ত্রীকে নিশ্চয়ই এখন তুমি মারতে যাবে, কিন্তু তুমি তো দলের হয়ে কাজ করবে না, সবসময় এক নাম্বার হতে চাও। এখন তো ঠিকই দলের হয়ে কাজ করছো। রঘু জানায়, মাত্রই তো ঢুকলাম, ধীরে ধীরে কালীর প্রধান আমি হব। এই পর্যায়ে একটি আবেগঘন পর্ব চলে। কবির জানায়, 20 বছর ধরে তোমাকে আমি খুঁজেছি, কোথাও পাইনি। অন্যদিকে রঘু বলে, আমি সব সময় তোকে চোখে চোখে রাখতাম, সব সময় সব খবর রাখতাম, সেই ক্ষেত্রে কখনো কোনো ভুল করিনি, কিন্তু এখন আমি একটা ভুল করব। এই বলে সে কবিরের দিকে পিস্তলটা তাক করে। কবির তখন পুরো জাহাজ ব্লাস্ট করে সেখান থেকে স্পিড বোট নিয়ে পালাতে শুরু করে। আর রঘু কালীর সৈন্যদেরকে জানায় যে কবির গোলাটিকে মেরে পালিয়ে যাচ্ছে। এইটা শোনার সঙ্গে সঙ্গে হেলিকপ্টার থেকে কবিরের দিকে গুলি ছোড়া হতে থাকে। কিন্তু কবির এক সময় বুদ্ধির জোরে হেলিকপ্টারটিকে ক্ষতিগ্রস্ত করে ফেলে। কিন্তু রঘু কবিরের পিছু ছাড়ে না। তবে কবির তার কৌশল ঠিকই দেখায় আর প্যারাসুট নিয়ে ওপরে চলে যায়, তাই তাকে আর ধরতে পারে না রঘু। এর পরের দৃশ্যে র অফিস দেখানো হয়, যেখানে সবাই গোলাটির খুনের ঘটনা নিয়ে বিশ্লেষণ করে। সেই সময় রয়ের চিফ বিক্রান্ত রঘুকে একটা দায়িত্ব দেন। দায়িত্বটি হলো প্রধানমন্ত্রী একটি সম্মেলনে দাভোস যাবেন, তার নিরাপত্তার দায়িত্ব থাকবে রঘুর ওপর। এ যেন শেয়ালের কাছে মুরগি দেওয়ার মতো। অন্যদিকে গোলাটির খুনের জায়গায় একটি আংটি খুঁজে পায় কাব্য, যা কিনা কাব্যই কবিরকে দিয়েছিল। তাই সে চিফকে বলে, কবির কোথায় আছে তা আমি জানি। এই পর্যায়ে ফ্ল্যাশব্যাকে দৃশ্য দেখানো হয়। কবির এবং কাব্যের মধ্যে একসময় প্রেম ছিল। কাব্য সেই আংটি নিয়ে বিয়ের প্রস্তাব করেছিল কবিরকে, কিন্তু কবির তা গ্রহণ করেনি, কারণ ততদিনে সে রতে যোগ দিয়েছে। সে চায় না তার অনিশ্চিত জীবনে কেউ জড়াক। সে সবসময় দেশের জন্য জীবন দিতে চেয়েছিল, একদম কাব্যের বাবারই মতো। কাব্য কষ্ট পায়, কাঁদতে কাঁদতে কবিরের কাছ থেকে চলে আসে। ফ্ল্যাশব্যাকের দেখানো শেষ হলে বর্তমান সময়ে কাব্যর কাছে আসে কবির। কবির এবার তার বাবার মৃত্যু, কালী এবং বিক্রমের ব্যাপারটা কাব্যকে খুলে বলে। কাব্য সব জেনে কবিরকে বলে, আমার বাবার দেশপ্রেম যে বৃথা যায়নি তা জানতে পেরে ভালো লাগলো। এরপরের দৃশ্যে রঘুকে দেখানো হয়। সে এবার সরাসরি কালীর সদস্যদের সঙ্গে দেখা করতে আসে, এমনকি গোলাটির জায়গাতে সে বসে। কালীর সবাই তখন ভারতের প্রধানমন্ত্রীকে শেষ করার কন্ট্রাক্ট বিক্রমকে দেয়। বিক্রম জানায় সে এটা ভালোভাবেই করতে পারবে, কিন্তু কালীর দলের সদস্যরা আবারও কবিরকে নিয়েও ভয় করে। বিক্রম বলে, কোনো চিন্তা করো না, কবিরকে এইবার আমি দেখে নেব। তখন দৃশ্য আবার কাব্যের কাছে নিয়ে যাওয়া হয়। কাব্য তার বাবার বন্ধু শরণকে ফোন করে বলে, আঙ্কেল, কবির আমার সঙ্গে আছে, সে আপনার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চায়। শরণ তখন তাদেরকে একটা জায়গায় আসতে বলে, আর সেখানে আসলেই তারা ফাঁদে পড়ে। কবির বুঝতে পারে সবকিছুর পেছনে আসলে এই শরণই আছে, এমনকি সে নিজেই তার পরিবারকে মারার আদেশ দিয়েছিল। এমনকি প্রধানমন্ত্রীকে মারার পর সে নিজেই প্রধানমন্ত্রী হতে চায়। কিন্তু তারা এই ফাঁদ থেকে কিভাবে বের হবে? সেই সময় কবিরের ফোনে একটি মেসেজ আসে, যা বিপদের সময় লুথরা দিয়েছিলেন, কিন্তু লুথরা তো মৃত। তখন দেখা যায় রয়ের চিফ বিক্রান্ত কোলকে মেশিন গান নিয়ে আসতে। সে মেশিন গান দিয়ে সবাইকে মেরে ফেলে, আর এইটা দেখে অবাক হয় কবির। সে জিজ্ঞেস করে, আপনি কালীর ব্যাপারে জানতেন? বিক্রান্ত জানান, তোমার আগে আমি ওই পর্যায়ে ছিলাম, লুথরা আমাকে দায়িত্ব দিয়েছিল, যা এখন তুমি পালন করছো। কাব্য তখন বলে, কালীর পরিকল্পনা এবার প্রধানমন্ত্রীকে শেষ করা, আর এই প্রধানমন্ত্রীর দাভোস সফরের নিরাপত্তার দায়িত্বে আছে বিক্রম, যে নিজেই কালীর একজন সদস্য। কবির তখন জানায়, এইবার আমি বিক্রান্তকে শেষ করব। সে সবসময় 1 নম্বর হতে চেয়েছে না, তাকে এবার 1 নম্বরই দেখাবো। কবির সেখানে তাদের চিফকে আরো বলে, এই সব কিছুর পেছনে আসল হাত রয়েছে শরণের। এর মধ্যে আহত একজনকে ফোন করে বিক্রম। সে জিজ্ঞেস করে, সবাই কি শেষ? জানানো হয় সব শেষ। কবিরকে কষ্ট ছাড়া মারা হয়েছে তো? জানানো হয় হ্যাঁ। কবির এটা শুনে কষ্ট পায়। অন্যদিকে বিক্রম বন্ধুকে হারানোর কষ্ট অনুভব করে। পরের দিন প্রধানমন্ত্রী দাভোস সফরের ইনচার্জ হয়ে বিক্রান্ত কোল আসেন এবং বিক্রমকে দায়িত্ব দেয়া হয় মন্ত্রী শরণের নিরাপত্তার জন্য, যেটা কিনা পুরোটাই একটা পরিকল্পনা ছিল।
বিক্রম এবং শরণ একই কেবল কারে করে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে বের হয়। সেখানে শরণ আবারও কবিরকে নিয়ে চিন্তায় থাকে। বিক্রম জানায় কবির তো মারা গিয়েছে। এইটা শুনে শরণ অনেক খুশি। ঠিক তখনই কবির স্নাইপার দিয়ে হেডশট করে শরণকে মেরে ফেলে। আর কাব্যের ফোন থেকে কবির শরণকে ফোন করলে সেটা ধরে বিক্রম। কবির বলে, কেমন ব্যথা লাগছে? সঙ্গে সঙ্গে বিক্রমকেও গুলি করে কবির, তবে সেটা একেবারে মেরে ফেলার জন্য নয়, ভয় দেখানোর জন্য। হামলার কারণে প্রধানমন্ত্রীর প্রোগ্রাম নষ্ট হয়ে যায় এবং সেই সঙ্গে মন্ত্রীর মৃত্যুর খবর এবং বিক্রমের আইসিইউতে ভর্তি হওয়ার কথা বিক্রান্ত প্রেস ব্রিফিংয়ে জানান। ওইদিকে হাসপাতালে জ্ঞান ফিরলে কালীর কয়েকজন রিপ্রেজেন্টেটিভ সেখানে আসে। কালীর দল বিক্রমের ওপর অনেক অসন্তুষ্ট হয়। বিক্রম শেষ সুযোগ চায় প্রধানমন্ত্রী এবং কবিরকে মারার জন্য, আর বিক্রমকে তারা 24 ঘন্টা সময় দেয়। সে হাসপাতাল থেকে কবিরকে ফোন করে বলে, আর কোনো লুকোচুরি নয়, এইবার সামনাসামনি আমাদের লড়াই হবে। কবির জানায়, ঠিক আছে, লোকেশন পাঠিয়ে দিস। এদিকে বিক্রান্ত কবিরকে যেতে নিষেধ করে, কারণ একইভাবে লুথরা মারা গিয়েছিল। কাব্য বাধা দেয়। কবির জানায়, এবার এটা আমার ফাঁদ, আমার কিচ্ছু হবে না, আপনারা প্রধানমন্ত্রীকে নিয়ে ভারতে ফিরে যান। এরই মধ্যে কবির বিক্রমের লোকেশনে চলে আসে, আর বিক্রম তথা রঘু কবিরকে একটা ভিডিও দেখায়। মূলত তারা আগে থেকেই ফোনে যুক্ত ছিল। এদিকে রঘু কবিরকে মনস্টার বলে সম্বোধন করে। সে বলে, তুই যার কাছেই যাস তাকেই গিলে ফেলিস। প্রথমে তোর ভালোবাসার মানুষ নয়না, তারপর খালিদ, এমনকি বাবার সমতুল্য লুথরাকেও তুই নিজের হাতে মেরেছিস। এইসব শুনে রাগে রঘুকে মারতে থাকে কবির, কিন্তু রঘু শুধুই হাসে। একসময় দুজনের মধ্যে তুমুল লড়াই হয়, কেউ কাউকে ছাড় দিতে চায় না। আর এরই মধ্যে প্লেনে উঠে বিক্রান্ত জানান, আমরা নিরাপদ। কিন্তু কবির রঘুর মুখের দিকে তাকিয়ে বলে, এখনো নিরাপদ না। এইটা শুনে বিমানের পাইলট সহ ক্রু সদস্যদের নামিয়ে দেয়া হয়। কাব্য তখন প্রধানমন্ত্রীকে নিয়ে প্লেনটি ওড়ায়। এদিকে দুই বন্ধুর লড়াইয়ে কবিরের শরীরে রড ঢুকে যায়। সেই রডেই আবার রঘুকেও ঢুকিয়ে নেয় কবির। দুজনের মধ্যে আরো লড়াই চলতে থাকলে রঘুর পেটে বরফের টুকরো ঢুকে সে মারাত্মক আহত হয়। তখন কবির মারা বাদ দিয়ে রঘুর কাছে ছুটে আসে। রঘু তখন বলে, আসলে তুই এক নাম্বার। অন্যদিকে কবির বলে, তুই ছাড়া আমি কিছুই নই, তুই আমাকে বানিয়েছিলি। শেষ মুহূর্তে এসে দুই বন্ধু আবেগপ্রবণ হয়ে পড়ে। এক পর্যায়ে কবির বলে, তুই এখনো এক নাম্বার হতে পারবি, তুই আর আমি একসাথে কালীকে শেষ করব। তখন রঘু বলে, আগে তুই প্রধানমন্ত্রীকে বাঁচা। এইটা শোনার সঙ্গে সঙ্গে আতঙ্কিত হয়ে পড়ে বিক্রম। সে মন্ত্রী শরণের লাশ পরীক্ষা করে, আর লাশ পরীক্ষা করতে গিয়ে দেখে তার বুকটা কাটা। শরণের শরীরের ভেতরে বোমা ঢুকিয়ে দেওয়া হয়েছিল। এইটা দেখে তারা বডিটা প্লেন থেকে ফেলে দেয় এবং সঙ্গে সঙ্গে ব্লাস্ট হয়। এদিকে কবির অসুস্থ রঘুকে কাঁধে করে নিয়ে যেতে থাকে। ভারতে ফিরে বিক্রান্ত প্রেসে জানান, প্রধানমন্ত্রী বিপদে পড়েছিলেন আর কবির এসে তাকে রক্ষা করেছে। এই মিশনে বিক্রম শহীদ হয়েছে। কিন্তু কবিরের সঙ্গে বিক্রম তথা রঘুকে দেখা যায়। দুইজনে মিলে কালীর সব দেশের সদস্যকে একে একে মেরে ফেলা শেষ হলে রঘু কবিরকে জিজ্ঞেস করে, তুই যে সবাইকে বললি আমি মারা গেছি, এখন যদি সবাই জানে যে আমি বেঁচে আছি তাহলে কি হবে? কবির জানায়, সবাই জানে বিক্রম মারা গেছে, তুই হচ্ছিস রঘু, যে কিনা নাম্বার 1। কিন্তু রঘু তখন আর নাম্বার 1 হতে চায় না। সে বলে, নাম্বার 1 হচ্ছে দেশ, দেশ সবার আগে। কবির জিজ্ঞেস করে, তাহলে আমরা পরের মিশন একসঙ্গে করছি? রঘু জানায়, তুই তো ভালোই শত্রুকে বন্ধু বানাতে পারিস রে। এইভাবেই হ্যাপি এন্ডিং এর মাধ্যমে ওয়ার 2 এর কাহিনী শেষ হয়। তো দর্শক, এই ছিল আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন। আমরা চেষ্টা করেছি দ্রুততম সময়ে কাহিনীটা আপনাদের কাছে পৌঁছে দিতে। তাই আমাদের এই এফোর্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন সিনেম্যাক্স বিডি। আজকের জন্য বিদায় নিচ্ছি। শীঘ্রই দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে।